আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা আপনাদেরকে আমি শোনাবো, আসলে সেটা বাস্তব এবং সত্য ঘটনা, যা বড় বড় নাটক, সিনেমার কাহিনীকেও হার মানিয়ে দিবে। তাহলে চলেন মূল গল্পে চলে যাওয়া যাক। আমার বাবা খুব ছোটবেলায় মারা যায়। আমরা ছিলাম 4 বোন, 2 ভাই। ভাইয়ের মধ্যে আমার বড় ভাই ছিল। সে হচ্ছে সবার বড় আর আমরা সবার ছোট। ভাইয়ের মধ্যে ভাই একটা সবার ছোট, একটা হচ্ছে সবার বড়। তার মাঝখানে হচ্ছি আমি। আমার বড় ভাইয়া, আমার মেজো বোন, আমি হলাম সেজো। আমার ছোট আছে আরও 2জন। আমার বাবা মারা যাওয়ার পর মা কাঁদতে 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 মায়ের অবস্থা তেমন একটা ভালো ছিল না। মা এমনিতেও বয়স্ক ছিল। তো খুব ছোট থেকেই আমার বড় ভাই নিজে লেখাপড়া করে নাই, আমাদেরকে করিয়েছে। ও খুব ছোট্ট থেকেই হচ্ছে আমাদের সংসারের হালটা ধরেছে। যেমন আমার বড় বোনকে মাস্টার্স করিয়েছে, তারপর হচ্ছে ওকে খুব ভালো একটা ঘরে বিয়ে দিয়েছে। আমার মেজো বোন, ওকেও বিএ পাশ করিয়েছে, ওকেও অনেক ভালো একটা ঘরে বিয়ে দিয়েছে। ওর হাজব্যান্ড হচ্ছে সরকারি চাকরি করে। আমি আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আর হচ্ছে আমি নিজেও একটা ব্যাংকে জব করি। সব আমার ভাইয়ার অবদান। তো আমার ছোট ভাই যে ও ব্যাংকে চাকরি করে। তো আমার ভাই এগুলো করতে যেয়ে সে আজ পর্যন্ত আর বিয়ে করেন নাই। মোটামুটি সবাইকে বিয়ে দিয়ে দিয়েছে, শুধু একমাত্র ছিলাম আমিই বাকি। সবাইকে বিয়ে দিয়ে দিয়েছে। আমার চাকরিতেও জয়েন করে ফেললাম আমি। জয়েন করার পর মার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো আমার বিয়েটা নিয়ে অনেক কথাবার্তা চলে ঘরের মধ্যে। তো আমার ইচ্ছে ছিল যে আমি আমাদের সংসারে কিছুটা হাল ধরবো। ভাইয়া এভাবে নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করে দিল আমাদের জন্য। তো আমার একান্ত ইচ্ছে ছিল যে আমি একটু ভাইয়ার পাশে দাঁড়াই। আমি যদি একটা জব করি সেক্ষেত্রে ভাইয়ার একটু আসান হবে। এই জন্য আমি বিয়ে করতে চাইতাম না। তো মা এতটাই অসুস্থ হয়ে গেল, বায়নাই ধরে বসলো, না ও বিয়ে করতেই হবে, বিয়ে দিয়ে দাও, আমি ওর বিয়েটা দেখে যেতে চাই। তো মার কথা মতো ভাইয়া ঘটক ডাকলো। ঘটক ডাকার পর বলল যে তেমন কোনো উঁচু বংশ, বড়লোক, ধনী ব্যাপারী আমার এগুলোর দরকার নেই। দিনমজুর হোক, যাতে ছেলেটা সৎ হয়, আর হচ্ছে যাতে কাজ করে খাটনিওয়ালা হয়, এই ধরনের পরিবারের একটা ছেলের দরকার। দেখো তুমি খোঁজ করে আমাকে জানাও। তো কথাবার্তা ঘটের সঙ্গে হওয়ার পর বেশ কয়েকদিন চলে গেছে, 10-12 দিন তো হয়েই গেল। হয়ে যাওয়ার পর ঘটক সাহেব এসেছে, অনেকগুলো ছবি টবি নিয়ে ভাইয়ের কাছে এসছে। সময়টা ছিল রাত 7:30, মেবি 7:45 এরকম হবে, সন্ধ্যার পরে যে সময়টা। ততক্ষণে আমিও অফিস থেকে চলে আসি। আসার পর দেখতেছি ওরা কথাবার্তা কন্টিনিউ করতেছে। করার পরে আমি আসলাম। আসার পরে মোটামুটি ভাইয়ার মনের মতো তারা পাত্র পেয়ে গেছে। কোনো কথা নেই, 3 দিনের মধ্যে আমার বিয়ে। আচ্ছা, বিয়ে দিয়েও দিল। বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পর আমার হাজব্যান্ড খুবই গরিব ঘরের ছিল, তেমন কিছুই ছিল না। বাবার একটু গ্রামে
আহ, ওই ধান চাষ করে এই ধরনের জমাজমি বেশ কিছু ছিল। এই একটা ওয়ালের বাড়িও ছিল না, শুধু একটা থাকার মতো টিন শেড বাড়ি ছিল। এই অবস্থায় তো আমার ভাই অনেক চিন্তা ভাবনা করে ওনার লেখাপড়া ছিল হচ্ছে বিএ পাস। তো কথাবার্তা বলে যেহেতু উনি ল নিয়ে পড়েছেন, তাহলে তো ওনাকে একটু সরকারি যে কোনো একটা চাকরি দেওয়াই যেতে পারে। তো ভাইয়া পুলিশের চাকরি কথাবার্তা বলে একটা পুলিশের চাকরির ব্যবস্থা করে দেয়। যাক, উনি ওখানে হাবিলদার হিসেবে জয়েন্ট করে। করার পর আমিও মোটামুটি ভালো একটা স্যালারি পাই। তো সেটা দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি প্রমোশন করাতে থাকি। এভাবে হতে হতে আমার হাজব্যান্ড মোটামুটি এসআই থেকে দারোগা থেকে এখন আরও বড় পোস্টে আছেন। থাকার পর ওনাকে বদলি করে দেওয়া হয়। বদলি করে দেওয়ার ঠিক 1-1.5 মাস পর থেকেই ওনার মধ্যে বিভিন্ন ধরনের মানে বদঅভ্যাস, যত রকমের, যেমন জুয়া খেলা, তারপরে হচ্ছে ঘুষ খাওয়া, তারপর হচ্ছে যে মানে বিভিন্ন নারী কেলেঙ্কারি, বেশিরভাগ নারী কেলেঙ্কারিটাই ছিল তার মধ্যে। এভাবে করে করে আমি অনেক বোঝানোর চেষ্টা করি। তো এই কয়েকটা বৎসরের মধ্যে মোটামুটি আমি 2টা সন্তানের মাও হয়ে গেছি। আমার একটা সন্তানের বয়স হচ্ছে 4.5 বছর, একটার বয়স মাত্র 1.5 মাস। তো এই অবস্থায় উনি ট্রান্সফার হয়ে গেল। আমার তো একা থাকতে খুবই সমস্যা। আমি চাকরি করি, বাসায় কাজের লোকরা বাচ্চা কাচ্চা দেখেন। এভাবেই জীবন চলতে থাকলো। থাকার পর তো উনি যাওয়ার পরে তো বলতো, ফোন করে করে দেখো, ভালো লাগছে না তোমাদের ছাড়া, বেবিদেরকে দেখতে ইচ্ছে করছে, অনেক মিস করতেছি, এই ধরনের কথা বলতেন উনি। তো একটা পর্যায়ে 2 মাস 3 মাস 3.5 মাসের মাথা থেকে উনি আমাকে আর ফোন টোন দেয় না। আমি ফোন ধরলেই আমাকে অ্যাভয়েড করে। মানে বিভিন্নভাবে সে আমাকে এড়ায় চলে, বাসায় আসে না, আমাকে সময় দেয় না। পরে কয়েকদিনের মধ্যে ওনাকে ভাইয়া ফোন দিছে, দিয়ে বললো বাসায় যাও না। কী করো? ভাইয়া ওখানে গেছে যেখানে সে বদলি হয়েছে, ওখানে যেয়ে উনি অনেক কিছু জানতে পারছে। তো জানার পর ভাইয়ার মাথা মুথা তো খারাপ হয়ে গেছে। আচ্ছা, কি জানতে পারছে? এই জগৎ তো নারী কেলেঙ্কারি হয়েছে, আবার নতুন করে কি বিষয়টা? এটা না, জানতে পারলো যে সে নাকি ওখানে একটা মামলা লড়তে যেয়ে মেয়েটাকে তার স্বামী ডিভোর্স দিছে। দেওয়ার পরে ওই মেয়ের প্রেমে পড়ছে উনি, পরে ওই মেয়েকে নিয়ে ব্যাস আমোদ ফুর্তি করে। তো ভাইয়া বলছে আমি এটা বিশ্বাস করি না। আমি বলি না, এটা হতেই পারে না। নারী কেলেঙ্কারি টেলেঙ্কারি যাই করুক না কেন, ও আমি ব্যতীত কাউকে বিয়ে করতে পারে না, এটা সম্ভব না। যাকে আমি কখনোই কিছু বিশ্বাস করতাম না আমার হাজব্যান্ডের নামে। এভাবে চলার পরে তো ঠিক আছে, এটা নিয়ে ভাইয়ার সাথে ভাইয়ার কথা না মানায় ভাই আমাকে বলেছিল ওর বাচ্চা কাচ্চা ওকে বুঝাই দিয়ে আমি একটু ডিভোর্স নিয়ে নেবো। আমি বলছিলাম না, এটা সম্ভব না। এক জীবন একজনেরই, কজনকে কী বলো তুমি? এটা ভাই, এটা সম্ভব না। এটা বলার পর ভাইয়া আমার উপর অনেক মনক্ষুণ্ণ। তো ভাইয়াই আর আমার সাথে কথাবার্তা বলে না। তো এমন সময় আমার হাজব্যান্ড আমার সামনে ওই মহিলাকে নিয়ে হাজির। আমি মোটামুটি আমার চাকরির টাকা পয়সা তো হয়ে যাবো ওনাকেই দিছি। আমি নতুন করে লোন করে একটা ফ্ল্যাটে উঠেছি, সম্পূর্ণ ব্যাংক লোনের উপরে। ওখানে এসে একটা রুম দখল করে মহিলাকে নিয়ে উঠছে। ওইটা আমাকে, আমার বাচ্চা কাচ্চাকে মানে দেখতে তো পারেই না, বিভিন্ন আকার ইঙ্গিতে কথা বলে। তারপরে আমার ছোঁয়া পানিও সে ছোঁয় না, ওই মহিলাকে নিয়ে আমার সামনে আনন্দ ফুর্তি করতেছে। তাহলে আমার পরিস্থিতিটা কেমন ছিল তখন? থাকার পর আমাকে বলতেছে যে
ওই তোমার নামে আমার ওখানে নমিনি দিতে হবে, তো এই কাগজগুলোতে সই করে দাও। পরে হ্যাঁ, আমি ওনার কথা মোতাবেক সই করে দিলাম। সই করার পরে 1 সপ্তাহের মধ্যে আমাকে বাড়ি থেকে নেমে যেতে হবে, আমার এই ফ্ল্যাট থেকে। কেন নেমে যেতে হবে? সে আমার থেকে আমার ফ্ল্যাট লিখে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপর মানে ব্যাংক লোন করে আমি ফ্ল্যাটটা নিয়েছিলাম ঠিকই, আমার ক্যাশ ছিল অনেক, আমি তো ওখানে অনেকটা কাভার করে দিয়েছিলাম, কারণ আমি ঋণ থাকা একদমই পছন্দ করতাম না, করিনি। সে যাই হোক, এত কিছু করার পর ওরা আমার কাছ থেকে আমার ফ্ল্যাটও নিয়ে গেল, আমার বাচ্চার কোনো দায়িত্বও নিল না, আমার ভরণ পোষণ কিছুই নিল না। না নেওয়ার কারণে হাত থেকে সময় অনেকটা বেরিয়ে গেছিলো, ফেরার পথও আমার বন্ধ ছিল। তো সেই থেকে আমরা সেপারেশনে চলে যাই। আমি ওকে বলেছি, আমার সব কিছু নিয়েছো, আমার কিসমত তুমি নিতে পারোনি, কথাটা মাথায় রেখো। তারপরে অনেকগুলো বছর কেটে গেল, প্রায় আজকে 12 বছর কেটে গেছে। 12 বছর পর ওই মহিলাটা ওর থেকে সব কিছু লিখে নিছে, ওর পেনশনের টাকা, ওর বাড়ির যত জমা জমি লিখে ওই মহিলা ওকে বের করে দিছে। দেওয়ার পর এখন আবার আমার হাতে পায়ে এসে ধরতেছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ভুল হয়ে গেছে এই সেই। আপনারাই বলুন তো, ওকে কি আর আমি মেনে নিব? সেটা তো আর কোনো দিন সম্ভব না। জীবনে বহুত যুদ্ধ করেছি, আর এটা কখনোই সম্ভব না, আমিও মেনে নিইনি আর। তবে হ্যাঁ, আমি ভালো আছি আমাদের সন্তানদেরকে নিয়ে। এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ ছিল, স্বামীকে বিশ্বাস করবো না, করবো কাকে? তবে এতটাও অন্ধবিশ্বাস ভালো নয় যে বিশ্বাস আপনাকে শুধু ধোকাই দেয়। পাশাপাশি আরও একটা কথা বলতে চাই, কারো বিশ্বাস নিয়ে না খেলতে নেই। সবাই ভালো থাকবেন। আসসালাম।